বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং নিয়মিত লেখাপড়া করছো, সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলছো। যাই হোক, আমরা গত ক্লাসে আলোর প্রতিফলন অধ্যায়টা দেখেছিলাম, সমতল দর্পণ পর্যন্ত আমরা দেখেছিলাম। সেখানে অনেক বিষয় আমরা দেখেছি। আশা করি সবাই বিষয়গুলি মন দিয়ে দেখেছো, ভালোভাবে দেখেছো এবং উপলব্ধি করেছো, অনুধাবন করেছো। আজকে আমি সমতল দর্পণের পরের অংশ অর্থাৎ গোলীয় দর্পণ এবং আনুষঙ্গিক কিছু প্রশ্ন এবং উত্তর, সৃজনশীল প্রশ্ন এবং কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলি দেখাবো। আজকের ক্লাসটাও খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে সবাই খেয়াল করবে এবং অনুধাবন করবে। আশা করি আলোর প্রতিফলন অধ্যায় তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আর যারা বিগত ক্লাসটা দেখোনি তারা আগে বিগত ক্লাসটা দেখে আসো, তার কারণ ওখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো তোমাদের জানতে হবে। চলো আমরা স্ক্রিনে ফিরে যাই। আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের দেখো অনুচ্ছেদ 8.4-এ গোলীয় আয়না বা দর্পণ সম্পর্কে জানব। গোলীয় আয়না বা দর্পণ, স্ফেরিক্যাল মিরর। গোলীয় আয়না বা দর্পণের মূল বিষয়টি কিন্তু চকচকে নতুন চামচে অনেকটা দেখা যায়। আমরা বাড়িতে যে ছোট চামিচ ব্যবহার করি বা বড় চামিচ ব্যবহার করি, ওই চামচের মতো খেয়াল করে দেখো, এই একটা হচ্ছে চামচ। এই চামচের যদি এরকম হয় যে ভেতরের পৃষ্ঠটা হচ্ছে চকচকে, তাহলে সেটা হয়ে যাবে অবতল, বাইরের পৃষ্ঠটা অমসৃণ, তাহলে ভেতরের পৃষ্ঠ থেকে আলো প্রতিফলন হবে। আর যদি এরকম হয় যে চামচের ভেতরের পৃষ্ঠ সেটা হচ্ছে অমসৃণ, বাইরের পৃষ্ঠটা চকচকে, তাহলে বাইরের এই অংশটুকু সেটা হচ্ছে দর্পণ হিসাবে কাজ করবে। তাহলে এরকমই আমরা এই হাতলটুকু যদি বাদ দেই, তাহলে চামচের এই অংশ, গোলীয় অংশ, এই অংশের সাহায্যে কিন্তু আমরা দর্পণ বুঝতে পারবো। তাহলে গোলীয় আয়না দুই রকমের হয়, অবতল এবং উত্তল। একটি ফাঁপা গোলকের খানিকটা কেটে তার পৃষ্ঠে রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ লাগিয়ে অবতল কিংবা উত্তল গোলীয় আয়না তৈরি করা যায়। উত্তল পৃষ্ঠে প্রলেপ দেওয়া হলে অবতল পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠরূপে কাজ করে, তখন সেটি হয় অবতল আয়না বা দর্পণ। আর অবতল পৃষ্ঠে প্রলেপ দেওয়া হলে সেটি হয় উত্তল আয়না বা দর্পণ। এখন খেয়াল করো, আমরা এখানে দেখি যে চামচের উল্টা পৃষ্ঠে উত্তল আয়নার মতো, এখানে উল্টা পৃষ্ঠ হচ্ছে চকচকে। আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি চামচের সোজা পৃষ্ঠ অর্থাৎ ভেতরের পৃষ্ঠটা চকচকে, বাইরের পৃষ্ঠটা অমসৃণ। এখন আমরা চলে যাই 8.5 অনুচ্ছেদে। খেয়াল করে দেখো, এখানে উত্তল আয়না বা দর্পণের কথা বলা হয়েছে, কনভেক্স মিরর। এটা হচ্ছে উত্তল আয়না বা দর্পণ। কোনো ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ গোলকের উত্তল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হলে তাকে উত্তল আয়না বা দর্পণ বলে। আমরা এখানে ধরছি যে ধরা যাক আর ব্যাসার্ধের একটি ফাঁপা কাচের গোলকের একটি অংশ কেটে তার উত্তল অংশটির দিক থেকে আলোর প্রতিফলনের ব্যবস্থা করা হয়েছে। দেখো, এখানে আমরা একটা ধরে নিচ্ছি এটি একটি ফাঁপা গোলকের অংশ বিশেষ, এইটা এখান থেকে আমরা কেটে ফেললাম। তাহলে কেটে ফেললে দেখো, আমরা চামচের হাতল আলা যে গলীয় অংশটুকু দেখেছি, সেই গলীয় অংশের মতো দেখা যাচ্ছে, অনেকটা বাটির মতো। খেয়াল করে দেখো, এই বাটির মাঝখানের এই ভেতরেরটা যদি আমরা হচ্ছে পাড়া লাগিয়ে দেই, আর কাচের বাইরের এই পৃষ্ঠের এটাকে যদি আমরা প্রতিফলক পৃষ্ঠরূপে কাজ করি, তাহলে দেখা যাবে যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এই গলীয় অংশের উপরে যখন আপতিত হবে, তখন প্রতিফলিত রশ্মিগুলি এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে, অর্থাৎ উত্তল আয়নার ফোকাস দূরত্ব গোলকের ব্যাসার্ধের অর্ধেক। এটা আমরা অবশ্য প্রমাণ করব যে এই যে গলীয় অংশ, এইটার বক্রতার কেন্দ্র যদি সি হয়, অর্থাৎ এইটা যদি টোটালটা আরেকটা গোলক হতো, এরকম করে যদি কাচের গোলক হতো, তাহলে সেই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাই কিন্তু এই যে আমরা উত্তল দর্পণ পাচ্ছি, এই দর্পণের বক্রতার কেন্দ্র। খেয়াল করে দেখো, এখানে কতগুলো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি
যে এই পি বিন্দুটাকে মেরুবিন্দু বলা হচ্ছে। অর্থাৎ এই যে দর্পণ, এই দর্পণের মাঝখানের যে বিন্দুটা, যদি এটা উত্তল দর্পণ সর্বোচ্চ যে বিন্দু সেটাই হচ্ছে মেরুবিন্দু, আর এটা হচ্ছে ফোকাস। এখান থেকে এই পর্যন্ত এটুকু হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো আমরা প্রমাণ করে দেখাবো যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব যেটা, অর্থাৎ ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এটাকে দেখো আমরা এফ, স্মল এফ দ্বারা প্রকাশ করেছি। এই এফ কিন্তু বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আমরা এটা প্রমাণ করব। তাহলে আমরা এইখান থেকে কতগুলা বিষয় বা বিন্দু সম্পর্কে ধারণা পেলাম। একটা হচ্ছে মেরুবিন্দু, একটা হচ্ছে ফোকাস বিন্দু, আর একটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্রের সংজ্ঞা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ওই গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, তার যে কেন্দ্র, সেই কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। এখানে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে, যদিও উত্তল দর্পণটি আমরা এইভাবে এঁকেছি একটা বাটির মতো, কিন্তু পরবর্তী পর্যায়ে এই অংশটুকু আমরা দিব না, না দিয়ে শুধু এই অংশটুকু এঁকে এর ভেতরের পৃষ্ঠটাকে আমরা অমসৃণ করব। তাহলে বাইরের পৃষ্ঠটা মসৃণ থাকবে, তাহলে সেখান থেকে আলো প্রতিফলন হবে, সেটা আমরা দেখব। তাহলে আমরা এখানে দেখি যে ধরা যাক আর ব্যাসার্ধের একটি ফাঁপা কাচের গোলকের একটি অংশ কেটে তার উত্তল অংশটির দিক থেকে আলো প্রতিফলনের ব্যবস্থা করা হয়েছে। এই আয়নায় একগুচ্ছ সমান্তরাল আলো ফেলা হলে সেগুলো প্রতিফলনের পর চারিদিকে ছড়িয়ে যাবে। এখন এই যে চারিদিকে ছড়িয়ে যাবে বা ছড়িয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, এই ক্ষেত্রে আমরা একটু দেখি পরবর্তী পৃষ্ঠাতে আমরা দেখি এর বাকি অংশটুকু। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, যেগুলো আমরা বলেছিলাম যে পরবর্তী পেজে চলে আসছি, যে আলোকরশ্মিগুলো যদি আয়নার কেন্দ্রের দিকে বর্ধিত করা হয় তাহলে মনে হবে সেগুলি একটি বিন্দু এফ থেকে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ আমরা চিত্রটা আবার দেখি যে এখানে সমান্তরাল আলোকরশ্মিগুলি কিন্তু দেখো এই যে উত্তল দর্পণের চকচকে যে পৃষ্ঠটা, সেই পৃষ্ঠের উপর আপতিত হলো। তাহলে সমান্তরাল আলোকরশ্মিগুলো আপতিত হলো ঠিকই, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলি দেখো আর সমান্তরাল থাকছে না। এগুলোকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, যে এই আলোটা পিছন দিকে বর্ধিত করলাম, এখানকার আলো পিছন দিকে বর্ধিত করলাম, এই আলোটা পিছন দিকে বর্ধিত করলাম, সবগুলা এই প্রতিফলিত রশ্মিগুলি সব মনে হবে যে এই ফোকাস পয়েন্ট থেকে বেরিয়ে আসে। তাহলে এই বিন্দুটাকেই বলা হবে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তল আয়নায় যে পৃষ্ঠ থেকে প্রতিফলন হয় তার কেন্দ্রবিন্দুটিকে বলা হয় মেরু। তাহলে যেখানে এইখানে আমরা একটা মেরুর সংজ্ঞা পাচ্ছি, যে উত্তল পৃষ্ঠ, এই উত্তল পৃষ্ঠর যে মাঝখানের বিন্দুটি, সেটাই হবে মেরু। মেরু বিন্দু পি থেকে ফোকাস এফ বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তাহলে পি থেকে এই যে এফ পর্যন্ত যে দূরত্ব, এটাকে ফোকাস দূরত্ব, যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে এই এফ এর একক হবে হচ্ছে মিটার, আর মাত্রা হবে কিন্তু দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল। এটা আমরা মনে রাখবো সবাই। তাহলে উত্তল আয়নাটি যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ আর বলে। আর গোলীয় আয়নার ক্ষেত্রে এফ ইকালস টু r/2 একটি উত্তল বা অবতল সকল ক্ষেত্রে প্রযোজ্য। তো সেটা আমরা প্রমাণ করব যে গোলীয় দর্পণের ক্ষেত্রে এফ সমান r/2। এটা আমরা প্রথমে হচ্ছে একটা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করি যে এফ সমান r/2, বাট এটা কিন্তু সকল দর্পণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। খেয়াল করে দেখো, এখানে আমরা গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ফোকাস দূরত্বকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করি এবং বক্রতার ব্যাসার্ধকে স্মল আর দ্বারা প্রকাশ করি। ওই স্মল আর এবং স্মল এফ এদের মধ্যে যে সম্পর্কটি আছে এটা আমরা দেখব। খেয়াল করে দেখো, এখানে আমরা একটা দর্পণ কল্পনা করছি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে যদিও আমরা বাটির মতো দেখেছিলাম একটি উত্তল দর্পণ, বাট এখানে আমাদের অঙ্কনের সুবিধার জন্য আমরা এখানে কিন্তু এরকম একটা মানে বৃত্তচাপ দেখতে পাচ্ছি এবং এর ভেতরের পৃষ্ঠটাকে অমসৃণ করা হয়েছে আর বাইরের পৃষ্ঠটা মসৃণ। এটা দর্পণের ক্ষেত্রে সর্বজন স্বীকৃত। আমরা এইভাবে দর্পণ প্রকাশ করে থাকি যে এরকম গোলীয় যে পৃষ্ঠটা অমসৃণ থাকবে সেই অমসৃণ পৃষ্ঠটা এরকম আমরা স্ট্রাইপ দিয়ে দেব, দাগ দিয়ে দেব, এবং বাইরের যে পৃষ্ঠটা থাকবে এটা একদম মসৃণ পৃষ্ঠ, এই পাশে কোনো ধরনের দাগ নাই। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা উত্তল দর্পণ। আর অবতল দর্পণ হলে আমরা বাইরের পৃষ্ঠটা অমসৃণ করে দিতাম, ভিতরের পৃষ্ঠটা হচ্ছে মসৃণ থাকতো। পরবর্তী চিত্রে আমরা সেটা দেখব। যাই হোক, আমরা এখন দেখি এখানে কি কি ধরা আছে। যে ধরা যাক
এম পি এম প্রাইম একটি উত্তল দর্পণের, মানে পাশের যে চিত্রটা দেওয়া আছে একটি উত্তল দর্পণ, সি দর্পণের বক্রতার কেন্দ্র এবং পি এর মেরু। ধরা যাক প্রধান অক্ষ পিসি, এই পিসিটাকে প্রধান অক্ষ বলা হয়, অর্থাৎ মেরু এবং বক্রতার কেন্দ্রগামী যে সরলরেখা এটাকে বলা হয় প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ পিসি এর সমান্তরাল এ এম আলোকরশ্মি, দেখো এখান থেকে এ এম, এই এ এম আলোকরশ্মিটি দর্পণের উপরে আপতিত, এটা হলো প্রধান অক্ষের সমান্তরাল। আমরা প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোকরশ্মি আসে তাহলে এখান থেকে সি এবং এই এম যদি আমরা যোগ করি তাহলে এটা কিন্তু এই এম বিন্দুতে হচ্ছে লম্ব হিসাবে কাজ করবে। তাহলে এইটা হচ্ছে লম্ব, সি এম এন, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্বের সাথে দেখো আপতিত রশ্মি আই কোণ তৈরি করেছে এবং এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এম বি, এটা হচ্ছে প্রতিফলিত আর কোণ তৈরি করে। তাহলে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আমরা যেটা দেখেছি প্রতিফলনের সূত্র, যে আই এবং আর সমান হবে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে, এই কারণে আই এবং আর সমান, এটা সমান। এখন দেখো এটা প্রতিফলিত রশ্মি, এদেরকে যদি এই রশ্মিটাকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলে মনে হবে প্রধান অক্ষের উপর অবস্থিত এফ বিন্দু থেকে আসছে। যাই হোক, আমরা এখানে দেখি যে ধরা যাক প্রধান অক্ষ পিসি এর সমান্তরাল এ এম রশ্মি দর্পণের উপর এম বিন্দুতে আপতিত হয়, সিএম যোগ করা হলো, এন পর্যন্ত বাড়ানো হলো, সিএম দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে এটি এম বিন্দুতে দর্পণের উপর লম্ব। এখন আপতন কোণ এখন দেখো সিএম দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে এটি এম বিন্দুতে দর্পণের উপর লম্ব। তাহলে এখানে আমরা আগেই বলেছি যে এটা লম্ব হবে, সি এম এন এটা হচ্ছে দর্পণের উপরে লম্ব। এখন আপতন কোণ এ এম এন, এ এম এন এটা হচ্ছে আপতন কোণ, এর সমান করে এন এম বি অঙ্কন করলে, আমরা এখানে যে আরেকটা কোণ অঙ্কন করেছি, অঙ্কন করলে এম বি প্রতিফলিত রশ্মি পাওয়া যায়। এই প্রতিফলিত রশ্মিকে পেছনের দিকে বাড়ালে প্রধান অক্ষকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে এই প্রতিফলিত রশ্মিটিকে আমরা পিছন দিকে বাড়ালাম, এটা প্রধান অক্ষকে এফ বিন্দুতে ছেদ করলো। আমরা পরবর্তী পেজে এইটার বাকি অংশটুকু দেখব। তাহলে প্রধান ফোকাসের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে প্রধান ফোকাসের সংজ্ঞা অনুযায়ী এফ উত্তল দর্পণের প্রধান ফোকাস, অর্থাৎ এখানে প্রধান ফোকাসের সংজ্ঞা অনুযায়ী আমরা পাচ্ছি এফ হচ্ছে, প্রধান ফোকাসের সংজ্ঞা কী ছিল, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যখন কোনো দর্পণের উপর আপতিত হবে, অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে হচ্ছে প্রতিফলিত হবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে এমনভাবে প্রতিফলিত হবে যেন ফোকাস পয়েন্ট থেকে আসছে। তাহলে এখানে এমবি প্রতিফলিত রশ্মি এটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, তাহলে এফই হচ্ছে প্রধান ফোকাস। তাহলে এখন প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা যেহেতু এর আগে দেখেছি যে এটা আই এবং এটা আর, এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাহলে এ এম এন এবং এন এম বি এই দুইটা কোণ পরস্পর সমান। আবার এ এম ও পিসি পরস্পর সমান্তরাল। এখানে আমরা দেখতে পাচ্ছি এ এম এবং পিসি এটা সমান্তরাল, এই দুইটা রশ্মি পরস্পর সমান্তরাল, দুইটা রেখা সমান্তরাল। এখন এ এম এন এবং এম সি এফ, তাহলে এই দুইটা রশ্মি যদি সমান্তরাল হয় এবং সি এম এন যদি ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ এম এন এবং এম সি এফ এই দুটি কোণ পরস্পর সমান। তাহলে এখন আবার আমরা দেখি যে অ্যাঙ্গেল এন এম বি, এখানে অ্যাঙ্গেল এন এম বি এবং অ্যাঙ্গেল সি এম এফ এটা কিন্তু পরস্পর বিপরীত কোণ, যে এই কোণ আর এই কোণ এটা হচ্ছে পরস্পর সমান। তাহলে এই ত্রিভুজটাতে আমরা এখন দেখি যে ত্রিভুজ এম সি এফ এই ত্রিভুজটা এখানে এই কোণ আর এই কোণ সমান আমরা পাচ্ছি, অর্থাৎ এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু কোনো ত্রিভুজের দুইটি কোণ যদি সমান হয়, সন্নিহিত দুটি কোণ সমান হলে ওই বাহুগুলো সমান হয়, তাহলে এই বাহু আর এই বাহু সমান হওয়ার কারণে আমরা পাচ্ছি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এম এফ এবং এফ সি এটা পরস্পর সমান।
এখন এম বিন্দু পি বিন্দুর খুব নিকটবর্তী হয়। এখন আমরা পাচ্ছি যে এম বিন্দু পি বিন্দুর খুব নিকটবর্তী হয়, যে এম বিন্দুটা যদি পি বিন্দুর খুব নিকটবর্তী হয়, যে এটা আমরা চিত্রে অঙ্কনের সুবিধার জন্য এত বড় করে রেখেছিলাম, কিন্তু দর্পণটা যদি খুব ছোট হয় এবং এম বিন্দুটা পি বিন্দুর খুব কাছাকাছি হয়, তাহলে পি বিন্দু আর এম বিন্দু খুব কাছাকাছি হবে। তখন কিন্তু আমরা এখানে যে এফ এম আর এফ পি এটাও প্রায় সমান হবে। যে এখন এম বিন্দু পি বিন্দুর খুব নিকটবর্তী হয়, এফ এম এফ ও পি এফ লেখা যায় যে এটা পরস্পর সমান, অর্থাৎ এম এফ এবং পি এফ পরস্পর সমান। এম এফ এবং পি এফ এই দুইটার রেখাও পরস্পর সমান হবে। অতএব আমরা যেহেতু এর আগে দেখেছি যে পি এফ এবং এফ সি, পি এফ এবং এফ সি এরাও তাহলে পরস্পর সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এফ পি সি এর মধ্যবিন্দু, এফ এই পি সি এর মধ্যবিন্দু। সুতরাং পি এফ, এই পি এফ এটা হচ্ছে ফোকাস দূরত্ব, দ্যাট ইকালস টু হাফ অফ পি সি। তাহলে পি সি সমান আমরা জানি ব্যাসার্ধ আর, এবং পি এফ এটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ, তাহলে এফ ইকালস টু আর বাই টু, অর্থাৎ উত্তল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এইটা আমরা প্রমাণ করলাম। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে সমতল আয়নাকে যদি আমরা গোলীয় উত্তল আয়না হিসেবে কল্পনা করি, তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব হবে অসীমে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের দেখেছি যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এখন আমরা গোলীয় আয়নার জন্য প্রতিবিম্ব কীভাবে তৈরি হয় সেটা দেখব। যে গোলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব সবসময় অবাস্তব, গোলীয় অবতল আয়নায় সেটি বাস্তব কিংবা অবাস্তব দুই হতে পারে, তবে সেটি নির্ভর করে বস্তুটি কোথায় আছে তার উপর। অর্থাৎ ভেরি ইন্টারেস্টিং বিষয় আমরা এখানে একটু মনে রাখি, সেটি হচ্ছে উত্তল আয়নায় সবসময় অবাস্তব বিম্ব তৈরি হবে, কিন্তু অবতল আয়নায় আমরা দেখব ইন্টারেস্টিং থিংস, সেটি হচ্ছে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিম্ব তৈরি হয়। বাস্তব বিম্ব এবং অবাস্তব বিম্ব কি সেটা আশা করি বিগত ক্লাসে তোমরা শিখেছ। এখন আমরা উত্তল আয়নায় কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা একটু দেখি। 8.51 এই অনুচ্ছেদে গোলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব। দেখো, গোলীয় উত্তল আয়নায় লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, সোজা ও অবাস্তব বিম্ব তৈরি হয়। আমরা এখানে দেখব যে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একটি উত্তল দর্পণে কিভাবে বিম্ব গঠন হয় সেই জন্য কতগুলো নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো অর্থাৎ উত্তল দর্পণের রশ্মি চিত্র, এটার সাহায্যে কিন্তু আমরা উত্তল দর্পণের যে কোনো জায়গায় লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে সেটা জানতে পারবো। এখানে এরকম 3টা নিয়ম লেখা আছে, আমরা একটু বিষয়গুলো আগে দেখি। 8.51 গোলীয় উত্তল আয়নার প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয় তার নিয়মকানুনগুলোর জন্য। গোলীয় উত্তল আয়নায় লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, সোজা ও অবাস্তব বিম্ব তৈরি হয়। 3টি বিশেষ আলোক রশ্মির প্রতিফলনের নিয়ম জানলেই কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটি ব্যাখ্যা করা সম্ভব। তাহলে এই 3টি বিশেষ আইন কি কি আছে, নিয়ম কি কি আছে সেটা আমরা একটু খেয়াল করি। নাম্বার 1 খেয়াল করে দেখো, নাম্বার 1-এ বলা হয়েছে যে আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে চিত্রে XN, দেখো এই XN আলোক রশ্মিটি এটা হচ্ছে কেন্দ্রমুখী, ও হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে XN আলোক রশ্মিটি বক্রতার কেন্দ্রমুখী। তাহলে বক্রতার কেন্দ্রমুখী আলোক রশ্মি সাধারণত অবিলম্ব আপতন হয়, অর্থাৎ অবিলম্ব আপতিত হয়। তাহলে অবিলম্ব আপতনের ক্ষেত্রে যে দিক দিয়ে আলোক রশ্মি আপতিত হবে সেই দিক দিয়ে প্রতিফলিত হয়। অর্থাৎ আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে চিত্রে XN কিংবা YR, এই যে YR এটাও কেন্দ্রমুখী, সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যায়। নাম্বার 2 প্রধান অক্ষের সমান্তরাল, অর্থাৎ চিত্রে XP এইটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর মনে হবে যেন রশ্মিটি PQ ফোকাস বিন্দু থেকে আসছে, অর্থাৎ এখান থেকে যে PQ রশ্মিটা আমরা পাচ্ছি, এই PQ রশ্মিটি মনে হবে, এদেরকে আমরা পিছন থেকে বর্ধিত করি, F বিন্দু থেকে আসছে বলে মনে হবে। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উত্তল দর্পণে যদি আপতিত হয় সেটি এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে
প্রধান ফোকাস থেকে নির্গত হচ্ছে বা নিঃসৃত হচ্ছে। নাম্বার 3, প্রতিফলিত আলোক রশ্মির দিক বিপরীত দিকে করা হলে, অর্থাৎ প্রতিফলিত আলোক রশ্মি যেটা, সেটার দিক যদি আমরা বিপরীতমুখী করি বা প্রধান ফোকাসগামী আলোক রশ্মির কথা বলি, তাহলে প্রতিফলিত আলোক রশ্মির দিক বিপরীত দিকে করা হলে বা প্রধান ফোকাসগামী কোনো আলোক রশ্মি যে দিক থেকে এসেছে ঠিক সেই দিক দিয়ে যায়, অর্থাৎ সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়, অর্থাৎ আপতিত রশ্মির বিপরীত দিকে ফিরে যায়। কোনো আলোক রশ্মির চিত্রে কিউপি ফোকাস অভিমুখী হলে সে প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে পিএক্স পথে প্রতিফলিত হবে। তাহলে এই 3টা নিয়ম যদি আমরা জানতে পারি, তাহলে উত্তল আয়নায় কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটা আমরা দেখতে পাবো। তাহলে নেক্সট পেজে চলে যাই, আমরা দেখি কিভাবে উত্তল আয়নায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত পেজে যেটা দেখেছি সেটি ছিল কিভাবে উত্তল আয়নায় প্রতিবিম্ব তৈরি হয় সেই নিয়ম অনুযায়ী আমরা দেখি এখানে উত্তল আয়নায় কিভাবে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। গলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব গঠন। পাশের চিত্রে একটি উত্তল আয়নার সামনে এক্স ওয়াই একটি বস্তু রাখা আছে। ওয়াই বিন্দু থেকে আলো আর বিন্দুতে এলে, অর্থাৎ ওয়াই থেকে আর বিন্দুতে এলে সেটি লম্বভাবে প্রতিফলিত আবার ওয়াই বিন্দুর দিকেই ফিরে যায়, অর্থাৎ অবিলম্ব আপতনের থেকে যেদিক থেকে আলোক রশ্মি আসবে সেদিকে ফিরে যাবে। এটা হচ্ছে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আমরা দেখলাম। এখন যার অর্থ এক্স ওয়াই বস্তুর ওয়াই বিন্দুর প্রতিবিম্বটি ওই ওয়াই ও রেখার কোথাও না কোথাও হবে, অর্থাৎ এটা যেহেতু প্রতিফলিত রশ্মি, তাহলে প্রতিফলিত রশ্মির যে প্রতিবিম্ব আমরা পাবো, ওয়াইয়ের যে প্রতিবিম্ব পাবো, তাহলে এটাকে যদি আমরা পিছন থেকে বর্ধিত করি, এই রেখার কোথাও না কোথাও ওয়াই বিন্দুর প্রতিবিম্বটা পাবো। এখন ওয়াই বিন্দুর প্রতিবিম্ব কোথায় পাবো সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখন এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্রগামী আসলো, তাহলে এটা কেন্দ্রগামী যদি আসে, যেদিক দিয়ে আলোক রশ্মি আসবে সেদিক দিয়েই প্রতিফলিত হবে। তাহলে এক্স এন এই দিকে আলোক রশ্মি এদিক দিয়েই ফিরে যাবে, অর্থাৎ এন এক্স পথে ফিরে যাবে। আবার এক্স থেকে আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল যদি দেই, তাহলে এটা পি কিউ পথে ফিরে যাবে। মনে হবে পি কিউ প্রতিফলিত রশ্মিটি প্রধান ফোকাস থেকে আসছে, এদেরকে আমরা পিছন দিকে বর্ধিত করি। যেহেতু পি কিউ আলোক রশ্মি এদিকে চলে যাচ্ছে এবং পি এক্স আলোক রশ্মি এদিক দিয়ে প্রতিফলিত হচ্ছে, তাহলে এদেরকে দর্পণের এই সামনে মেলার কোনো সম্ভাবনা নাই, তার কারণ এটা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়ে গেল। এখন অপসারী রশ্মিগুচ্ছে যদি পরিণত হয়, অর্থাৎ দেখা যাচ্ছে, দেখো এখানে যতটুকু দূরত্ব, এখানে দূরত্ব আরও বেশি, এবং যত বাইরের দিকে যেতে থাকবে দূরত্ব তত বাড়তে থাকবে, অর্থাৎ এটা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হলো। তাহলে এরা মিলবে কোথায়? আমরা এদেরকে যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে এটা মিলবে। তো পিছন দিকে বর্ধিত করলে আমরা দেখলাম যে এই এক্স প্রাইম বিন্দুতে মিলিত হলো, তাহলে এক্সের একটা বিম্ব আমরা এক্স প্রাইম পেলাম। এটা অবাস্তব বিম্ব। দেখো, অবাস্তব বিম্ব যখন অবাস্তব রশ্মি আমরা যখন অঙ্কন করি তখন এরকম ডট ডট দিয়ে আঁকি। তোমাদেরও কিন্তু যে সমস্ত রশ্মিতে আলোক রশ্মি প্রকৃতপক্ষে চলাচল করে না, তাহলে সেগুলিকে এরকম ডট ডট দিয়ে আঁকতে হয়, তোমরাও ডট ডট দিয়ে আঁকবে। এবং অবাস্তব বিম্ব দেখো আমরা এখানে ডট ডট দিয়ে গেছি। তাহলে এক্স বিন্দুর প্রতিবিম্ব আমরা এক্স প্রাইম পেয়েছি। এখন ওয়াইয়ের প্রতিবিম্ব নিঃসন্দেহে এই রেখার কোথাও না কোথাও হবে, অর্থাৎ ও আর এই রেখার কোথাও না কোথাও হবে। যেহেতু এক্স ওয়াই এখানে লম্ব, এক্সের বিম্ব আমরা পেয়েছি এক্স প্রাইম, তাহলে এখান থেকে যদি আমরা একটা লম্ব আঁকি প্রধান অক্ষের সঙ্গে ওয়াই প্রাইম বিন্দুতে ছেদ করে, তাহলে এই ওয়াই প্রাইমই হবে ওয়াইয়ের প্রতিবিম্ব। তাহলে এক্স ওয়াইয়ের একটি অবাস্তব বিম্ব আমরা পাচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে উত্তল দর্পণ বা উত্তল আয়নায় লক্ষ্যবস্তুর চেয়ে ছোট আকারের অবাস্তব বিম্ব গঠন করে। তাহলে এখানে আমরা এখন দেখি যে এখন এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র ও বরাবর এক্স এন আলোক রশ্মি এন বিন্দুতে আপতিত হওয়ার পর এন এক্স পথে প্রতিফলিত হয়। আবার এক্স হতে প্রধান অক্ষের সমান্তরাল এক্স পি আলোক রশ্মি পি বিন্দুতে আপতিত হওয়ার পর পি কিউ পথে প্রতিফলিত হয়। পি কিউ রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে সেটি এফ বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এখন এক্স এন ও পি কিউ এর প্রতিফলিত রশ্মিদ্বয় অপসারী বিধায় পেছন দিকে বর্ধিত করলে এক্স প্রাইম বিন্দুতে মিলিত হয়, সুতরাং এক্স প্রাইম হলো এক্স এর প্রতিবিম্ব। এখন এক্স ওয়াই যেহেতু প্রধান অক্ষের উপর লম্ব, তাই এক্স প্রাইম হতে প্রধান অক্ষের উপর লম্বের পাদবিন্দুই হবে ওয়াইয়ের প্রতিবিম্ব ওয়াই প্রাইম। এখানে এক্স প্রাইম থেকে আসলে আলো বিচ্ছুরিত হচ্ছে না, মনে হচ্ছে প্রতিবিম্বটি এখানে আছে, এটা অবাস্তব বিম্ব। সুতরাং উত্তল
আয়না বা দর্পণের ক্ষেত্রে বলা যায় কি কি আমরা দেখতে পাই, খেয়াল করে দেখো। উত্তল আয়নার ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান হয় ফোকাস এবং মেরুর মাঝে। বস্তুটি যত দূরে থাকবে প্রতিবিম্বটিও ফোকাস বিন্দুর তত কাছে তৈরি হবে। অর্থাৎ আমরা চিত্রটা আবার একটু দেখি, যে এইখানে খেয়াল করে দেখো, এই লক্ষ্য বস্তুটি যত দূরে যাবে, আমার আর ওয়াই থেকে যত দূরে যাবে, অর্থাৎ এই ডান দিকে যত যাবে, তত এই হচ্ছে বিম্বটি ফোকাস বিন্দুর কাছাকাছি যেতে থাকবে। আবার আমরা যদি এক্স ওয়াই লক্ষ্যবস্তুটাকে মেরুর কাছাকাছি আনতে চাই, তাহলে কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইম যে বিম্ব, সেটা কিন্তু আস্তে 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 এই মেরুর কাছে যাবে। তাহলে আমরা বুঝতে পারি যে এক্স ওয়াইকে যদি একদম মেরুর উপরে রাখা যায়, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম ঠিক সমতল দর্পণের মতো এখানে কাজ করবে এবং সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে। এখন আমরা আবার ফিরে যাই পয়েন্টগুলিতে। খেয়াল করো এখানে যে প্রতিবিম্বের অবস্থান হয় ফোকাস এবং মেরুর মাঝে। বস্তুটি যত দূরে থাকবে প্রতিবিম্ব ফোকাস বিন্দু তত কাছাকাছি হবে, এবং যত হচ্ছে মেরুর কাছে আসবে তত ফোকাস থেকে আস্তে আস্তে মেরুর কাছে প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্ব অবাস্তব হবে, এটি সোজা বা সমশীর্ষ হবে। প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় ছোট। লক্ষ্যবস্তু আয়না থেকে যত দূরে যাবে প্রতিবিম্বটি তত ছোট হতে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ক্লাসে উত্তল আয়নার ক্ষেত্রে বিষয়গুলি দেখলাম। এখন অবতল গলীয় আয়নার ক্ষেত্রে দেখব। কনকেভ মিরর, অবতল গলীয় আয়না, কনকেভ মিরর। কোনো ফাঁপা গোলকের ভেতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে, তবে তাকে অবতল দর্পণ বলে। ধরা যাক আর ব্যাসার্ধের একটি ফাঁপা কাচের গোলকের একটি অংশ কেটে তার অবতল অংশটির দিক থেকে আলোর প্রতিফলনের ব্যবস্থা করা হয়েছে। খেয়াল করে দেখো, আমরা এর আগেও বলেছিলাম যখন অবতল দর্পণ হবে এরকম বাইরের পৃষ্ঠটা অমসৃণ হবে, ভেতরের পৃষ্ঠটা মসৃণ হবে। একটি অবতল আয়নার প্রধান অক্ষের সমান্তরাল আলো ফেলা হলো। খেয়াল করে দেখো যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলি এই অবতল আয়নার উপরে আপতিত হয়েছে। একটি অবতল আয়নায় প্রধান অক্ষের সমান্তরাল আলো ফেলা হলে আলোর রশ্মিগুলো প্রতিফলনের পর এক বিন্দুতে, অর্থাৎ এই এফ বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুকে অবতল আয়নার ফোকাস বিন্দু বলে। মেরুবিন্দু পি থেকে ফোকাস বিন্দু এফ পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব এফ। তাহলে সমতল আয়নাকে গলীয় অবতল আয়না হিসেবে যদি আমরা কল্পনা করি, তাহলে ফোকাস দূরত্ব কত হবে? আমাদের এখানে একটা প্রশ্ন ছিল, তাহলে এটার ক্ষেত্রেও প্রশ্ন হবে, উত্তর হবে অসীম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের আগে দেখেছি। এখন অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখব। ধরা যাক এম পি এম প্রাইম একটি অবতল দর্পণ। দেখো চিত্রে এম পি এম প্রাইম এরকম একটা অবতল দর্পণ। সি বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে সি হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং পি এর মেরু। ধরা যাক প্রধান অক্ষ সিপি, এটা হচ্ছে প্রধান অক্ষ। এর নিকটবর্তী একটি সমান্তরাল এ এম আলোকরশ্মি দর্পণের উপর এম বিন্দুতে আপতিত হয়। দেখো এম দর্পণ এম বিন্দুতে আপতিত হয়। সি এম যোগ করা হলো, তাহলে সি এম যদি যোগ করে তাহলে ব্যাসার্ধ এটা হচ্ছে লম্ব হিসাবে কাজ করবে। সি এম দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে এটি এম বিন্দুতে দর্পণের উপর লম্ব। এখন আপতন কোণ এ এম সি, দেখো খেয়াল করে এ এম সি এর সমান করে সি এম এফ কোণ অঙ্কন করলে এম এফ প্রতিফলিত রশ্মি পাওয়া যায়। এই প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষকে এফ বিন্দুতে সেট করে। প্রধান অক্ষকে দেখো এম এফ, এটা এফ বিন্দুতে সেট করে। সংজ্ঞানুসারে এফ অবতল দর্পণের প্রধান ফোকাস। এবং আমরা জানি যখন প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসে, তখন প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যে বিন্দুতে প্রতিফলিত হয় সেটা হবে প্রধান ফোকাস। তাহলে সংজ্ঞা অনুযায়ী এফ হচ্ছে প্রধান ফোকাস। এখন প্রতিফলনের সূত্রানুসারে অ্যাঙ্গেল এ এম সি অ্যাঙ্গেলটাও দেখতে পাচ্ছি আমরা আই ইকালস টু অ্যাঙ্গেল সি এম এফ প্রতিফলনের নিয়ম অনুযায়ী আই এবং আর সমান, সেই অনুযায়ী আমরা লিখলাম এ এম সি ইকালস টু অ্যাঙ্গেল সি এম এফ। আবার
এম এবং সিপি পরস্পর সমান্তরাল, এম এবং সিপি পরস্পর সমান্তরাল এবং সিএম যদি ছেদক হয়, একান্তর কোণ হয়, এখানে এই কোণ আর এই কোণটা একান্তর কোণ হবে। তাই এখানে লেখা আছে, খেয়াল করে দেখো। আবার এম এবং সিপি পরস্পর সমান্তরাল ও সিএম ছেদক, তাহলে অ্যাঙ্গেল, অতএব অ্যাঙ্গেল এএমসি এবং দ্যাট ইকুয়ালস টু অ্যাঙ্গেল এমসিএফ, অ্যাঙ্গেল এমসিএফ, এই দুটো একান্তর কোণ সমান। সুতরাং আমরা এখন লিখতে পারি যে অ্যাঙ্গেল সিএমএফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এমসিএফ। সিএমএফ এই অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল এমসিএফ এরা পরস্পর সমান। সুতরাং এমসিএফ এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং এমএফ ইকুয়ালস টু এফসি। এখন এম বিন্দু পি বিন্দুর খুব নিকটবর্তী যদি হয়, এম বিন্দুটাকে পি বিন্দুর খুব যদি আমরা নিকটবর্তী নিয়ে আসি, তাহলে কি হবে? নিকটবর্তী হওয়ায় এমএফ এবং পিএফ, এমএফ এবং পিএফ এই দুটি এই রেখাও পরস্পর সমান হবে। অতএব পিএফ ও এফসি, পিএফ এবং এফসি এরাও পরস্পর সমান, পিএফ এবং এফসি পরস্পর সমান। অতএব এফ পিসি এর মধ্যবিন্দু। সুতরাং পিএফ ইকুয়ালস টু হাফ অফ পিসি, যেহেতু এফ বিন্দু সিএফ এর মধ্যবিন্দু, তাহলে সিপিটা হচ্ছে আমরা পাচ্ছি বক্রতা ব্যাসার্ধ, আর পিএফটা হচ্ছে আমরা পাচ্ছি ফোকাস দূরত্ব স্মল আর। তাহলে আমরা লিখতে পারি, খেয়াল করে দেখো। সুতরাং পিএফ ইকুয়ালস টু হাফ অফ পিসি, সুতরাং ফোকাস দূরত্ব পিএফ ইকুয়ালস টু স্মল এফ এবং বক্রতার ব্যাসার্ধ পিসি ইকুয়ালস টু আর। অতএব এফ ইকুয়ালস টু r/2, অর্থাৎ অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখলাম ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, এবং অবতল দর্পণের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এফ ইকুয়ালস টু r/2। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের লক্ষণীয়, এখানে কিন্তু আলোকরশ্মি প্রকৃতপক্ষে এই দূরত্বটা অতিক্রম করে। এই জন্য উত্তল দর্পণের ফোকাস দূরত্বকে ধনাত্মক ধরা হয়, আর উত্তল দর্পণের ফোকাস দূরত্বকে ঋণাত্মক ধরা হয়, এবং অবতল দর্পণের ফোকাস দূরত্বকে ধনাত্মক ধরা হয়। এটা আমরা আবার বলছি, খেয়াল করে দেখো। উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ঋণাত্মক আর অবতল দর্পণের ফোকাস দূরত্ব ধনাত্মক, অর্থাৎ এই এফ এর মানটা উত্তল দর্পণের ক্ষেত্রে ঋণাত্মক হবে এবং এফ এর মান অবতল দর্পণের ক্ষেত্রে ধনাত্মক হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উত্তল আয়নার ক্ষেত্রে যে রশ্মিচিত্র দেখেছিলাম, তিনটা নিয়ম দেখেছিলাম, ঠিক একই রকমভাবে অবতল আয়নার ক্ষেত্রেও আমাদের ওই নিয়মগুলি দেখতে হবে। অবতল আয়নাও এরকম নিয়ম আছে। আমরা দেখি 8.61 এই অনুচ্ছেদে অবতল আয়নায় প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয়, তিনটা নিয়ম আমরা আগে দেখে নিই। যে গলীয় অবতল আয়নায় তিনটি বিশেষ আলোকরশ্মির প্রতিফলনের নিয়ম জানলেই কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটি ব্যাখ্যা করা সম্ভব। 1 নম্বরে দেখো, আলোকরশ্মি ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে, আলোকরশ্মি ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে যদি শুরু হয়, যে কেন্দ্র থেকে আলোকরশ্মি শুরু হয়েছে, বা ব্যাসার্ধ বরাবর যদি কোনো আলো যায়, এটাও ব্যাসার্ধ বরাবর, এটাও ব্যাসার্ধ বরাবর, তাহলে চিত্রে দেখো যে আলোকরশ্মি ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে শুরু হলে চিত্রে ওপি বা ওএন সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যায়। খেয়াল করে দেখো, আলোকরশ্মি এদিক থেকে আসলে এদিকে ফিরে যাবে, এই ব্যাসার্ধ বরাবর গেলে এদিক থেকে গেলে এদিকে ফিরে যাবে, এদিকেও যদি আমরা ব্যাসার্ধ বরাবর দিতাম তা যেদিক দিয়ে যেত সেদিক দিয়েই ফিরে আসতো। তাহলে আমরা এটা দেখলাম যে কেন্দ্রমুখী বা ব্যাসার্ধ বরাবর আলোকরশ্মি, অর্থাৎ এটা অবিলম্ব আপতন হয়। অবিলম্ব আপতনের ক্ষেত্রে যেদিক দিয়ে আলোকরশ্মি যায় ঠিক সেদিক দিয়েই ফিরে আসে। নাম্বার 2, প্রধান অক্ষের সমান্তরাল এখানে এক্স কিউ, আমরা এটা প্রধান অক্ষের সমান্তরাল এক্স কিউ, এই আলোকরশ্মিটি এদিক দিয়ে আসবে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গেলে এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল এক্স কিউ আলোকরশ্মি প্রতিফলনের পর ফোকাস বিন্দু এফ দিয়ে যাবে, অর্থাৎ কিউ এফ পথে প্রতিফলিত হবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি আসলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। নাম্বার 3, আলোকরশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়ে ফিরে যায়। কাজেই কোনো আলোকরশ্মি
চিত্রে যদি এফ কিউ অর্থাৎ আমরা দিক পরিবর্তন করলাম, এখানে দেখো ডট ডট দিয়ে দিক পরিবর্তনটা দেখানো হয়েছে, যে এখানে যেটা এক্স কিউ আলোকরশ্মি এসেছিল, আপতিত হয়েছিল, এবং কিউ এফ পথে প্রতিফলিত হয়েছে। উল্টায় যদি আমরা দেই যে এফ কিউ পথে যদি আসে তাহলে কিউ এক্স পথে প্রতিফলিত হবে, সেটা এখানে বলা হয়েছে যে আলোকরশ্মি দিক পরিবর্তন করা হলে সেটি যে দিক থেকে এসেছে ঠিক সেই দিক দিয়ে ফিরে যায়। কাজেই কোনো আলোকরশ্মি চিত্রে এফ কিউ ফোকাস দিয়ে গেলে সেটি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। এখন আমরা দেখি যে অবতল দর্পণ বা আয়নায় বিম্ব গঠনের সাধারণ তথ্য। আমরা এখানে একটু দেখি সাধারণ তথ্যটা কি, যে সমতল আয়না এবং উত্তল আয়নায় শুধু এক ধরনের অর্থাৎ অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। মজার বিষয় হলো অবতল আয়না বা দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিম্ব তৈরি হয়। একটি বস্তুকে ফোকাস দূরত্ব থেকে যত কম দূরত্বে রাখলে অবাস্তব বিম্ব তৈরি হয় এবং ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে রাখলে বাস্তব বিম্ব তৈরি হয়। তাহলে আমরা এখানে একটা বিষয় একটু ভালো করে মনে রাখি, যে বস্তুকে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি আমরা রাখি, তাহলে অবাস্তব বিম্ব তৈরি হয়, এবং ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে রাখলে বাস্তব বিম্ব তৈরি হয়। আমরা চিত্রটা আবার একটু দেখি, খেয়াল করি যে এটা হচ্ছে আমার এফ হচ্ছে ফোকাস বিন্দু। ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি আমরা রাখি, অর্থাৎ মেরু আর ফোকাস দূরত্বের মধ্যে যদি আমরা কোনো লক্ষ্যবস্তু রাখি, তাহলে তার প্রতিবিম্ব হবে কিন্তু অবাস্তব, এবং ফোকাস দূরত্বের বাইরে যদি কোনো লক্ষ্যবস্তু রাখি তাহলে তার প্রতিবিম্ব হবে বাস্তব। আমরা রশ্মিচিত্রের সাহায্যে এই বিষয়গুলি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি বিষয় দেখি, যে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে থাকা লক্ষ্যবস্তুর জন্য অবতল আয়নায় বিম্ব গঠন। অর্থাৎ ফোকাস দূরত্ব থেকে আমরা কম দূরত্বে নেব, অর্থাৎ এইটা যদি আমার লক্ষ্যবস্তু হয়, এই লক্ষ্যবস্তু এফ এবং পি এর মধ্যে থাকবে, এটার বাইরে যাবে না, তখন আমাদের বিম্ব কীভাবে তৈরি হয় দেখবে। এবং আমরা বলেছি যে ফোকাস দূরত্ব থেকে যখন কম দূরত্বে থাকবে তখন অবাস্তব বিম্ব তৈরি হয়। এই গঠন প্রক্রিয়াটা আমরা একটু খেয়াল করো সবাই। ধরা যাক এম পি এম প্রাইম একটি অবতল দর্পণের প্রধান ছেদ। এখানে এম পি এম প্রাইম এটা আমরা একটা অবতল দর্পণের প্রধান ছেদ পাচ্ছি, ও বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস, পি মেরু। ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে প্রধান অক্ষের উপর ওয়াই বিন্দুতে লম্বভাবে এক্স ওয়াই লক্ষ্যবস্তু রাখা আছে। এক্স হতে প্রধান অক্ষের সমান্তরাল করে এক্স কিউ আলোকরশ্মি কিউ বিন্দুতে আপতিত হলো। দেখো এক্স কিউ আলোকরশ্মি কিউ বিন্দুতে আপতিত হলো। কিউ বিন্দুতে আপতিত হওয়ার পর নিয়ম অনুসারে প্রতিফলিত রশ্মি প্রধান ফোকাস এফ দিয়ে কিউ এ পথে প্রতিফলিত হয়। বক্রতার কেন্দ্রগামী অপর একটি রশ্মি ও এক্স, এইটা আমরা ও এক্স দিলাম। ও এক্স দর্পণের এন বিন্দুতে আপতিত হয়ে ঠিক বিপরীত দিকে এন ও পথে প্রতিফলিত হয়। এক্স বিন্দু থেকে আপতিত রশ্মিদ্বয়ের প্রতিফলিত রশ্মি দুটি দর্পণের সামনে অপসারী হওয়ায় রশ্মিদ্বয়কে পেছনের দিকে বর্ধিত করলে পরস্পর এক্স প্রাইম বিন্দুতে মিলিত হয়ে এক্স এর একটি অবাস্তব বিম্ব তৈরি করে। এখন ওয়াই হতে বক্রতার কেন্দ্রগামী ওয়াই পি আলোক রশ্মি পি বিন্দুতে আপতিত হয়ে পি ওয়াই পথে প্রতিফলিত হয়। তাই ওয়াই এর প্রতিবিম্ব এক্স প্রাইম হতে ওয়াই পি এর বর্ধিত অংশের উপর অঙ্কিত লম্বের ছেদ বিন্দু। সুতরাং এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে এক্স ওয়াইয়ের একটি অবাস্তব বিম্ব। আমরা চিত্রটা আবার একটু দেখি, খেয়াল করে দেখো এক্স থেকে দুটো আলোকরশ্মি থ্রো করা হয়েছে। একটা কেন্দ্রগামী আলোকরশ্মি যেটা যেভাবে আপতিত হয়েছে ঠিক সেইভাবে প্রতিফলিত হয়েছে, আরেকটি প্রধান অক্ষের সমান্তরালে দেওয়া হচ্ছে, এটা প্রধান ফোকাস দিয়ে গেছে। তাহলে দেখি আমাদের এই দিকটা হচ্ছে বেশি এবং পর্যায়ক্রমে দুইটা রশ্মির মধ্যবর্তী দূরত্ব এখানে কম, সুতরাং এই দিকে এরা মিলবে না। এদেরকে পিছন যদি বর্ধিত করি তাহলে এই বিন্দুতে মিলবে, তাহলে এক্স এর একটি প্রতিবিম্ব এক্স প্রাইম। অনুরূপভাবে ওয়াইয়ের প্রতিবিম্ব আমরা কোথায় পাবো? যদি এক্স এর বিম্ব এটা হয় তাহলে ওয়াইয়ের বিম্ব অবশ্যই বাইরে কোথাও অবস্থিত হবে। তাহলে কোথায় হবে? যেহেতু এক্স ওয়াই একটি লম্ব, আমরা এক্স প্রাইম বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব আঁকি তাহলে প্রধান অক্ষের ওয়াই প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম পাচ্ছি ডট ডট করে দেওয়া, এটাই হচ্ছে এক্স ওয়াইয়ের একটি অবাস্তব বিম্ব। তাহলে এখন আমরা খেয়াল করো এখান থেকে আমরা কি বিষয়ে একটা সামারি করতে পারি। এবারে
অবতল আয়নার ফোকাস দূরত্বের ভেতরে কোনো বস্তু রাখা হলে প্রতিবিম্ব কেমন হবে সেটি দেখে নেওয়া যাক। কি হবে? এতে আমরা বলেছি বস্তুটি যত ফোকাসের কাছে রাখা হবে প্রতিবিম্বের অবস্থান হবে তত দূরে, অর্থাৎ যত ফোকাসের কাছে বস্তু যাবে প্রতিবিম্ব তত দূরে যেতে থাকবে। বিতে বলা হয়েছে প্রতিবিম্ব অবাস্তব হবে, সিতে বলা হয়েছে সোজা বা সমশীর্ষ হবে, ডিতে বলা হয়েছে যত ফোকাস বিন্দুর কাছে যাওয়া যাবে বিম্বের দৈর্ঘ্য তত বেড়ে যাবে। আমরা চিত্রটা আবার একটু খেয়াল করে দেখো যে এই এক্স ওয়াই বস্তুটি, এটাকে যদি আমরা যত ফোকাসের দিকে নিব প্রতিবিম্ব তত দূরে সরে যাবে, এবং যত ফোকাসের দিকে আনবো এর যে দৈর্ঘ্য, এই যে এক্স ওয়াইয়ের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাও বাড়তে থাকবে। সুতরাং আমরা বিষয়গুলি বুঝতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে অবতল আয়নায় প্রতিবিম্ব দেখেছি যেটা ফোকাস বিন্দুর ভেতরে যদি থাকে। এখন আমরা দেখব যে ফোকাস বিন্দুর বাইরে যদি লক্ষ্যবস্তু থাকে। ফোকাস বিন্দুর বাইরে লক্ষ্যবস্তুর ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফোকাস বিন্দুর বাইরে, একটা হচ্ছে বক্রতার কেন্দ্রটা বাদ দিয়ে, অর্থাৎ এফ এবং ও এর মাঝে একটা, আরেকটি হচ্ছে ও এর বাইরে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে, ফোকাস বিন্দুর বাইরে বাট বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, অথবা বক্রতার কেন্দ্রের বাইরে। তখন লক্ষ্যবস্তুর এই দুটা জায়গায় লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হয় সেটা দেখব, এবং পরিশেষে আমরা বক্রতার কেন্দ্রের উপরে যদি লক্ষ্যবস্তু থাকে তখন কেমন হয় সেটা দেখব। তাহলে আমরা এখন দেখি যে অবতল আয়নায় প্রতিবিম্ব ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে রাখা লক্ষ্যবস্তুর জন্য। দেখো পাশের চিত্রে একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর লম্বভাবে এক্স ওয়াই একটি লক্ষ্যবস্তু রাখা আছে, যে এক্স ওয়াই লক্ষ্যবস্তু, যা ফোকাস দূরত্বের চেয়ে বেশি ও কেন্দ্রের মাঝে, আমাদের এই মানে বক্রতার কেন্দ্রের মাঝে কিন্তু রাখা আছে। ওয়াই বিন্দুটির প্রতিবিম্ব, এই ওয়াই বিন্দুটির প্রতিবিম্ব কোথায় হবে সেটা যদি আমরা ওয়াই থেকে একটা আলোক রশ্মি থ্রো করি তাহলে প্রধান অক্ষের উপর দিয়ে যাবে এবং এদিক দিয়ে আসলে এদিক দিয়েই প্রতিফলিত হবে। তাহলে ওয়াই বিন্দুর প্রতিবিম্বটি ওয়াইপি রেখার উপরে থাকবে। এক্স বিন্দুর প্রতিবিম্বের জন্য একটি আলোক রশ্মি এক্স কিউ, এই যে এক্স কিউ পথে প্রধান অক্ষের সমান্তরালে আঁকলে সেটি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে, এটা নিয়ম অনুযায়ী এফ এর ভিতর দিয়ে কিউ এফ হিসাবে যাবে। এক্স হতে আরেকটি রশ্মি এফ বিন্দুর ভিতর দিয়ে দর্পণের আপতিত হলে সেটি আর এস পথে, অর্থাৎ এখান থেকে যদি আমরা আরেকটা রশ্মি এফ বিন্দু দিয়ে দেই তাহলে এটা আর এক্স প্রাইম পথে এদিক দিয়ে ফিরে যাবে, অর্থাৎ আরেকটি আলোক রশ্মি এক্স আর, অর্থাৎ এফ বিন্দুগামী আলোক রশ্মি আসলে সেটি আর এক্স পথে ফিরে যাবে। এখানে আমরা হচ্ছে সেটি আর এস হিসাবে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মিদ্বয় অর্থাৎ কিউ এফ এবং আর এস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিউ এফ এবং এটা হচ্ছে আর এস, এটা পরস্পর দেখা যাচ্ছে যে এক্স প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স প্রাইম হবে এক্স এর একটি বাস্তব বিন্দু। এখন এক্স প্রাইম বিন্দু হতে পি ও রেখার উপর যদি আমরা লম্ব আঁকি, যে এখান থেকে যদি আমরা পি ও রেখার উপর একটা লম্ব আঁকি তাহলে লম্বের পাদবিন্দু ওয়াই প্রাইম বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা এক্স ওয়াই এর একটি প্রতিবিম্ব পাচ্ছি, ওয়াই প্রাইম এক্স প্রাইম বা এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে আমরা কিন্তু খেয়াল করি, দেখো এইখানে এটার শীর্ষটা উপরের দিকে, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্বের শীর্ষ নিচের দিকে, তার মানে একটা উল্টা বিম্ব তৈরি হয়েছে এবং এটা বাস্তব, এটা ডট ডট দিয়ে আঁকি নাই, এটা দেখো একদম বাস্তব আলোক রশ্মির প্রকৃতি মিলনে এই বিম্বটা তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে। দেখা যাচ্ছে যে বক্রতা এফ এবং বক্রতার কেন্দ্রের মাঝে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে তাহলে বক্রতার কেন্দ্রের বাইরে সবসময় প্রতিবিম্ব তৈরি হবে এবং লক্ষ্যবস্তুর তুলনায় আকার একটু বড় হবে এবং বাস্তব বিম্ব তৈরি হবে। আমরা বিপরীতক্রমে ঠিক একই রকমভাবে আরেকটা বিষয় দেখি, যে যদি আমাদের লক্ষ্যবস্তুটি বক্রতার কেন্দ্রের বাইরে হয়, আগেরটায় আমরা দেখেছি বক্রতার কেন্দ্রের মাঝে, এটা বক্রতার কেন্দ্রের বাইরে, তাহলে অনুরূপভাবে আমরা দেখতে পাই যে প্রতিবিম্বটি তৈরি হয়েছে ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে এবং আকার হয়েছে লক্ষ্যবস্তুর তুলনায় খর্বিত, অর্থাৎ
আমরা হুবহু একই বিষয় দেখানো হয়েছে, শুধু এক্স ওয়াই বস্তুটিকে ফোকাস দূরত্বের দ্বিগুণ থেকে বেশি দূরত্বে রাখা হয়েছে। অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব মানে বক্রতার ব্যাসার্ধ। আমরা জানি যেহেতু এফ ইকালস টু r/2, তাহলে r ইকালস টু 2 এফ, তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব, এটা হচ্ছে 2 ইন্টু ফোকাস দূরত্ব। তাহলে ও থেকে পি পর্যন্ত দূরত্ব 2 ইন্টু ফোকাস দূরত্ব, তার মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের বাইরে লক্ষ্যবস্তু রাখলে তাহলে তার প্রতিবিম্ব হবে ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে লক্ষ্যবস্তুর তুলনায় খর্বিত। তাহলে অবতল দর্পণের ফোকাসের বাইরে যে কোনো অবস্থানে রাখা লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব হয় বাস্তব এবং আকার হয় লক্ষ্যবস্তুর তুলনায় ছোট। তাহলে এখানে আমরা দেখি, ছোট করে লিখেছি যে অবতল আয়নায় একটি বস্তু ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের বাইরে রাখলে প্রতিবিম্ব ফোকাস ও কেন্দ্রের মাঝে উল্টো ও ছোট হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি যে অবতল আয়নায় বক্রতার কেন্দ্রে রাখা লক্ষ্যবস্তুর জন্য সৃষ্ট প্রতিবিম্ব, অর্থাৎ এতক্ষণ আমরা দেখেছি সেটি হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। এটা ফোকাস দূরত্বের এবং বক্রতার কেন্দ্রের মধ্যে হতে পারে, অথবা ফোকাস বক্রতার কেন্দ্রের বাইরে হতে পারে। কিন্তু এখন আমরা ঠিক বক্রতার কেন্দ্রে আমরা একটা লক্ষ্যবস্তু রেখেছি। তাহলে অবতল আয়নায় বক্রতার কেন্দ্রে রাখা লক্ষ্যবস্তুর জন্য সৃষ্ট প্রতিবিম্ব। আমরা দেখি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দিয়েছি, এটা প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে গেছে নিয়ম অনুযায়ী। আবার প্রধান ফোকাসগামী আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মিদ্বয় দেখো এখানে মিলিত হয়েছে এক্স প্রাইম বিন্দুতে। তাহলে ওয়াই থেকে আলোক রশ্মি ঠিক একই রকমভাবে আলোক রশ্মি, ওয়াই থেকে আলোক রশ্মি দেখো এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, অর্থাৎ প্রধান ফোকাসগামী বক্রতার ব্যাসার্ধগামী অর্থাৎ কেন্দ্রগামী আলোক রশ্মি যেদিক দিয়ে যাবে ঠিক সেইভাবে প্রতিফলিত হবে, যেদিক দিয়ে আসছে সেই দিকে প্রতিফলিত হচ্ছে। তাহলে ওয়াইয়ের প্রতিবিম্ব এখানে ওয়াই প্রাইম বিন্দুতে, একই বিন্দুতে তৈরি হয়েছে। তাহলে এখানে যদি আমরা একটা লম্ব আঁকি তাহলে এক্স ওয়াইয়ের প্রতিবিম্ব এক্স প্রাইম ওয়াই প্রাইম পাবো। তাহলে এখানে একটা জিনিস দেখার বিষয় যে বক্রতার কেন্দ্রে যখন লক্ষ্যবস্তু থাকে অবতল দর্পণের ক্ষেত্রে ঠিক বক্রতার কেন্দ্রে বিম্ব তৈরি হবে এবং আকারে লক্ষ্যবস্তুর সমান হবে এবং একটা বাস্তব বিম্ব তৈরি হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবতল দর্পণের প্রধান অক্ষের উপর লম্বভাবে বক্রতার কেন্দ্রে রাখা এক্স ওয়াই লক্ষ্যবস্তুর জন্য বক্রতার কেন্দ্রে এক্স প্রাইম ওয়াই প্রাইম প্রতিবিম্ব সৃষ্টি হয়। এক্ষেত্রেও বিম্ব বাস্তব, উল্টো ও লক্ষ্যবস্তুর সমান হয়। এই অবতল আয়নায় ফোকাস দূরত্ব এর দ্বিগুণ দূরত্বে একটি বস্তু রাখলে প্রতিবিম্বটা ঠিক একই জায়গায় সদ, উল্টো ও লক্ষ্যবস্তুর সমান হবে। এখন আসো ফোকাস দূরত্বের বাইরে রাখা ভিন্ন ভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বের কেমন হবে সেটা আমরা দেখি। এতে বলা হয়েছে লক্ষ্যবস্তু ফোকাস বিন্দু ও অবতল আয়নায় বক্রতার কেন্দ্রের মাঝে থাকলে প্রতিবিম্ব কেন্দ্রের বাইরে সৃষ্টি হবে। বস্তুটি যদি অবতল আয়নায় বক্রতার কেন্দ্র থেকে বাইরে থাকে তাহলে প্রতিবিম্ব ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে তৈরি হবে। যদি বস্তুটি ঠিক কেন্দ্রের উপর থাকে তাহলে প্রতিবিম্বের অবস্থানটাও হবে বক্রতার কেন্দ্রে। বিতে বলা হলো প্রতিবিম্ব সদ বা বাস্তব, বস্তুটাকে দিয়ে তার প্রতিবিম্ব যেরকম বের করা যায় ঠিক সেরকম প্রতিবিম্ব বস্তু ধরে নিলে লক্ষ্যবস্তুটি হবে তার প্রতিবিম্ব। প্রতিবিম্ব উল্টো। ডিতে বলা হয়েছে ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে লক্ষ্যবস্তু থাকলে তার বিম্বের আকার হবে লক্ষ্যবস্তুর চেয়ে বড়। লক্ষ্যবস্তুকে কেন্দ্র হতে যত ফোকাসের কাছে আনা যাবে বিম্ব তত বড় হবে। যদি বক্রতার কেন্দ্রের বাইরে হয় তাহলে আকার হবে লক্ষ্যবস্তুর চেয়ে ছোট। যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে বিম্বের আকারের সমান, লক্ষ্যবস্তুটির ঠিক সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের বইয়ে একটা সূত্র আছে, এই সূত্রের বিষয়টা একটু দেখি। যে সূত্রটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা একটু দেখি। খেয়াল করে দেখো, আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব যদি ইউ হয়, বিম্বের দূরত্ব যদি ভি হয়, তাহলে 1/u + 1/v দ্যাট ইকুয়ালস টু 2/r এবং দ্যাট ইকুয়ালস টু 1/f। এই সূত্রটার প্রতিপাদন একটু দেখি। আমাদের বইয়ে যদি এই বিষয়টি নেই তবে আমি একটু তোমাদের বোঝানোর জন্য বা তোমরা যাতে বুঝতে পারো যে সূত্রটা হ্যাঁ হয়, তাহলে এটার জন্য আমি এটা দিয়েছি। একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো।
ধরা যাক এম ও এম প্রাইম, দেখো এম ও এম প্রাইম এইটি একটি ছোট্ট উন্মেষ বিশিষ্ট অবতল দর্পণের প্রধান ছেদ। যদিও আমরা একটা অবতল দর্পণের ক্ষেত্রে করেছি, এটা কিন্তু সকল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য। ও এর মেরু, সি বক্রতার কেন্দ্র, এফ হলো ফোকাস বিন্দু, দর্পণটির প্রধান অক্ষের উপর পি একটি বিন্দু লক্ষ্যবস্তু। পি থেকে আগত একটি আলোকরশ্মি প্রধান অক্ষ বরাবর পি ও পথে, এই যে পি ও পথে আপতিত হয়ে ও পি পথে প্রতিফলিত হয়। আরেকটি আলোকরশ্মি পি এম দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে এম কিউ পথে প্রতিফলিত হয়। এম কিউ ও পি প্রতিফলিত রশ্মিদ্বয় প্রধান অক্ষের উপর কি বিন্দুতে মিলিত হয়, সুতরাং কিউ হবে পি এর বিম্ব। সি এম যোগ করা হলো। এখন আপতন কোণ অ্যাঙ্গেল পি এম সি ইকালস টু আই। আমরা এটা আপতন কোণ, এটা হচ্ছে লম্ব, সি এম হচ্ছে লম্ব, যেহেতু সি বক্রতার কেন্দ্র, তাহলে সি এম যোগ করলে এটা লম্ব হয়ে গেল। তাহলে এটা আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান আমরা জানি। তাহলে অ্যাঙ্গেল পি এম সি ইকালস টু আই ইকালস টু প্রতিফলন কোণ ইকালস টু অ্যাঙ্গেল কিউ এম সি ইকালস টু আর। এখন ধরা যাক পি এম এম সি এবং এম কিউ রেখা প্রধান অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা ও গামা কোণ তৈরি করেছে। এখানে দেখো পি এম প্রধান অক্ষের সাথে আলফা কোণ তৈরি করেছে, সি এম প্রধান অক্ষের সঙ্গে বিটা কোণ তৈরি করেছে, কিউ এম প্রধান অক্ষের সঙ্গে গামা কোণ তৈরি করেছে। তাহলে আলফা, বিটা ও গামা এই কোণ তিনটা আমরা পেলাম। এখন খেয়াল করো যে এখন এম পি সি ত্রিভুজের একটি বহিস্থ কোণ বিটা আমরা এখানে পাচ্ছি এম পি সি ত্রিভুজ। এখানে এম পি সি এই যে ত্রিভুজটার এই বহিস্থ কোণটা হচ্ছে বিটা। আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে বিটা ইকালস টু এখানে হবে আলফা প্লাস আই। তাহলে বিটা ইকালস টু আলফা প্লাস আই, তাহলে আই ইকালস টু পাই আমরা এখান থেকে পাচ্ছি দেখো বিটা মাইনাস আলফা। আবার এম কিউ সি, এম কিউ সি এই যে ত্রিভুজের বহিস্থ কোণ এখানে আমরা পাই গামা। তাহলে গামা ইকালস টু আমরা এখানে পাবো বিটা প্লাস আর অন্তস্থ কোণের সমান। তাহলে গামা ইকালস টু বিটা প্লাস আর অন্তস্থ কোণের সমান, বা আর ইকালস টু গামা মাইনাস বিটা। তাহলে যেহেতু প্রতিফলনের নিয়ম অনুযায়ী আমরা জানি আই ইকালস টু আর, তাহলে এখানে আমরা আই পেয়েছি বিটা মাইনাস আলফা আর আর পেয়েছি গামা মাইনাস বিটা। তাহলে আমরা এটা পরস্পর সমান করে ফেলতে পারি, অর্থাৎ বিটা মাইনাস আলফা ইকালস টু গামা মাইনাস বিটা। তাহলে আমরা এখানে আলফা প্লাস গামা ইকালস টু পাই 2 বিটা। এখন ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে আলফা, বিটা ও গামা কোণগুলো খুব ছোট হবে। কোণগুলি রেডিয়ানে প্রকাশ করলে আমরা পাই, রেডিয়ান যদি প্রকাশ করি চাপ এবং ব্যাসার্ধের অনুপাত হচ্ছে কোণটির সমান। অর্থাৎ এখানে যে আমরা পেয়েছি যে আলফা প্লাস গামা ইকালস টু 2 বিটা, তাহলে আলফা সমান আমার কি পাবো, আলফা সমান এই যেখানে চাপ পেয়েছি আমরা চাপ ভাগ ব্যাসার্ধ। তাহলে এখানে চাপ হচ্ছে এমও, ব্যাসার্ধ হচ্ছে ওপি। তাহলে এখানে যেহেতু আমরা পেয়েছি আলফা প্লাস বিটা, তাহলে আলফার ক্ষেত্রে আমরা পাবো এমও ডিভাইড বাই ওপি। অনুরূপভাবে গামার ক্ষেত্রে পাবো এখানে যে আমরা পেয়েছি গামা, গামার সমান ক্ষেত্রে চাপ ভাগ ব্যাসার্ধ, চাপ হচ্ছে এমও, ব্যাসার্ধ হচ্ছে ও কিউ। তাহলে এখানে আমরা লিখলাম এম ও ডিভাইডেড বাই ও কিউ, আর দ্যাট ইকালস টু বিটা। বিটা এখানে আমরা পাচ্ছি চাপ হচ্ছে এমও, ব্যাসার্ধ হচ্ছে ও সি। তাহলে তাই আমরা এখানে লিখলাম এমও ডিভাইড বাই ও সি। তাহলে এখানে এমও এমও 2 এমও এটা ক্যান্সেল আউট হয়ে যায় সমীকরণের উভয় থেকে। যদি আমরা কমন নেই এমও, তাহলে এখানে থাকে 1 ডিভাইডেড বাই ওপি, 1 ডিভাইডেড বাই ও কিউ, দ্যাট ইকালস টু 2 ডিভাইড বাই ও সি। তাহলে এটা হচ্ছে আমরা এমওটা উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি 1 ডিভাইড বাই ওপি যেটা হচ্ছে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব, এবং ও কিউ যেটা সেটা হচ্ছে বিম্বের দূরত্ব ভি এবং বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু দূরত্ব ইউ, ও কিউ হচ্ছে বিম্বের দূরত্ব ভি এবং ও সি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে 1 বাই ইউ প্লাস 1 বাই ভি দ্যাট ইকালস টু 2 ডিভাইড বাই আর। যেহেতু এফ ইকালস টু আর ডিভাইড বাই 2, তাহলে আমরা এখানে যদি আর এর জায়গায় যদি বসাই দেই, এফ এর রেসপেক্টে যদি বসাই, তাহলে আমরা এখানে পেয়ে যাই দ্যাট ইকালস টু 1 ডিভাইড বাই এফ।
সুতরাং অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিপাদিত হলেও, এই সূত্রটি অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিপাদিত হলেও সকল ক্ষেত্রে সত্য। তবে অন্যান্য সময়ে যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে কোনটা বাস্তব দূরত্ব কোনটা অবাস্তব দূরত্ব এটা কিন্তু বুঝতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্লাস এবং মাইনাস চিহ্ন বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8.7-এ বিবর্ধন দেখব, ম্যাগনিফিকেশন, অর্থাৎ আমাদের বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এর যে অনুপাত সেটা আমরা একটু খেয়াল করি, যে বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট রৈখিক বিবর্ধন দ্বারা তা বোঝায়। অর্থাৎ আমরা এখানে দেখি যে বিবর্ধনের সংজ্ঞাটা কী হবে। বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে। কোনো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল এবং বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম হলে রৈখিক বিবর্ধন m = l প্রাইম ডিভাইড বাই l। লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ এবং বিম্বের দূরত্ব ভি হলে আমরা এই ক্ষেত্রে পেয়ে যাই m = v ডিভাইড বাই ইউ। এখানে ঋণাত্মক চিহ্ন বিম্ব উল্টা এটা বোঝায়। তাহলে অঙ্ক করার সময় মাইনাস চিহ্ন যদি আমাদের এসেও যায় তাহলে সেটা আমরা বুঝবো যে বিম্বটি উল্টো। তো আমাদের অঙ্ক করার সময় অনেক সময় অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করতে হবে, আমরা বিষয়টা সতর্কতার সঙ্গে খেয়াল করব। এখন আসো আয়নার ব্যবহার। 8.8 অনুচ্ছেদে আমরা পাই আয়নার ব্যবহার, ইউজেস অফ মিরর। আমরা আয়নায় দেখি 8.81-এ সাধারণ আয়নার ব্যবহার, যে 1 নম্বরে বলা হয়েছে দর্শকের চেহারা দেখার জন্য ব্যবহার করা হয়। নাম্বার 2, সরল পেরিস্কোপ তৈরিতে সমতল আয়না বা সাধারণ আয়না ব্যবহার করা হয়। নাম্বার 3, একদিকে পাঠানো আলো অন্য দিকে নিতে সাধারণ আয়না ব্যবহার করা হয়। নাম্বার 4, দর্পণের পার্শ্ব পরিবর্তন রোধে দুটি সমতল আয়না 90 ডিগ্রি কোণে রেখে ব্যবহার করা হয়। 8.82 অনুচ্ছেদে আছে উত্তল আয়নার ব্যবহার। উত্তল আয়নার ব্যবহার কি আমরা দেখি। 1 নম্বরে বলা হয়েছে বড় কোনো দৃশ্যকে ছোট জায়গায় দেখতে হলে উত্তল আয়না ব্যবহার করা হয়। তাই গাড়ির ড্রাইভারের সামনে রিয়ার ভিউ মিরর হিসাবে উত্তল আয়না ব্যবহার করা হয়। আমরা ব্যাক ভিউ মিরর হিসাবেও বা সাইড ভিউ মিরর হিসাবেও কিন্তু উত্তল আয়না ব্যবহার করতে পারি। পিছনের যানবাহন ও পথচারী দেখার জন্য এই দর্পণ ব্যবহার করা হয়। নাম্বার 2, এই দর্পণ আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে দেয় বলে মোটর গাড়ির হেডলাইট বা রাস্তার লাইটের প্রতিফলক হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো 8.83 অনুচ্ছেদে আমরা অবতল আয়নার ব্যবহার দেখি। এতক্ষণ আমরা উত্তল এবং সমতল আয়নার ব্যবহার দেখেছি, এখন আমরা দেখব অবতল আয়নার ব্যবহার। 1 নম্বরে বলা হচ্ছে অবতল আয়নার সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র বা নববীক্ষণ যন্ত্রে। অবতল আয়নার আকার যত বড় হবে সেটি তত বেশি আলো সংগ্রহ করে তত স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করতে পারবে। পৃথিবীর সব বড় বড় টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয়। 2 নম্বরে বলা হয়েছে জাহাজ বা লঞ্চের সার্চ লাইট ও দৈনন্দিন জীবনে ব্যবহার্য টর্চ লাইটের প্রতিফলক হিসাবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। নাম্বার 3, অভিসারী রশ্মিগুচ্ছ সৃষ্টি করতে বা কোনো বস্তুর বিবর্ধিত বিম্ব তৈরি করতে এই দর্পণ ব্যবহার করা হয়। নাম্বার 4, আলোক রশ্মিগুচ্ছকে একত্রিত করে একটি নির্দিষ্ট বিন্দুতে ফেলা যায় বলে ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পর্যবেক্ষণ করার সময় এই দর্পণ ব্যবহার করেন। 5 নম্বরে বলা হয়েছে মুখমণ্ডলের বিবর্ধিত বিম্ব তৈরি করা হয় বলে এতে রূপচর্চা ও দাড়ি কাটার সময় এই দর্পণ ব্যবহার করা হয়। 6 বলা হয়েছে উত্তাপকের প্রতিফলক হিসাবে এই দর্পণ ব্যবহার করা হয়। 8.8.4 নিরাপদ ড্রাইভিং। রাস্তাঘাটের স্বল্পতা, ট্রাফিক অব্যবস্থাপনা, পথচারী ও ড্রাইভারের এই বিষয়ে জ্ঞান স্বল্পতা ও অসচেতনতার জন্য গাড়ি দুর্ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়। নিরাপদ ড্রাইভিংয়ের জন্য অনেক ধরনের সচেতনতা দরকার, তার মাঝে আলোর সঠিক ব্যবহার একটি। গাড়ি চালানোর সময় ব্রেক লাইট দেখে পেছনের গাড়ির ড্রাইভার বুঝতে পারে সামনের গাড়ির ড্রাইভার তার গতি কমাতে যাচ্ছে, গাড়ি কোন দিকে যাবে কিংবা লেন পরিবর্তন করবে কি না সেটা
অন্যদের জানানোর জন্য টার্ন লাইট ব্যবহার করা হয়। অন্ধকার রাস্তা আলোকিত করার জন্য গাড়ির সামনে ব্যবহৃত হেডলাইটে বিপরীত দিক থেকে আসা গাড়ির ড্রাইভারের চোখ ধাঁধিয়ে না যায় সেজন্য হাই বিম সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। একজন ভালো ড্রাইভার তার সামনে রাখা রিয়ার ভি মিরর ও দুই পাশে সাইড ভি মিররের সাহায্যে চারিদিকে সজাগ দৃষ্টি রাখেন। বন্ধুরা, আমরা দর্পণের ব্যবহারে আরেকটা বিষয় দেখি। 8.8.5 পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক। পাহাড়ের দেখো এরকম পাহাড় যখন থাকে, পাহাড় কেটে এরকম রাস্তা তৈরি করা হয়। তো অনেক সময় এরকম হয় যে ওই পাশ থেকে কোনো কিছু আসছে কিনা এটা দেখা যায় না, এই পাহাড়ের জন্য দেখা যায় না। একদিকে পাহাড়, আরেকদিকে একদম খাড়া ঢাল, এখানে যে কোনো সময় দুর্ঘটনায় গাড়ি নিচের দিকে পড়ে যেতে পারে। এই কারণে খুব সতর্কতার সাথে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে হয়। এখন যেহেতু ওই পাশে দেখা যাচ্ছে না, এখন গাড়ির গতি এমন হলো ওই পাশে কিছু দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু সমস্যা হয়। এই জন্যে এরকম একটি সমতল দর্পণ, বড় আকারের সমতল দর্পণ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করা হয়। তো দেখি আমাদের বিষয়টি কি, যে পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়, আবার একই সাথে উঁচু নিচু হয়। শুধু তাই নয়, অনেক সময় রাস্তার এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে গভীর খাদ থাকে। কাজেই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় অনেক সতর্ক থাকতে হয়। তারপরেও স্থানে স্থানে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে যখন প্রায় সমকোণে বাঁক নিতে হয়, তখন রাস্তার অন্য পাশ দিয়ে কী আসছে সেটা জানার জন্য কোনো উপায় থাকে না। এরকম অবস্থায় বাঁকগুলোতে 45 ডিগ্রি কোণে বড় আকারের সমতল আয়না বসানো হয়। যখন রাস্তার দুই পাশের সব যানবাহনই রাস্তার অন্য পাশে কী আছে সেটা দেখতে পায় এবং রাস্তায় গাড়ি চালানো তুলনামূলকভাবে নিরাপদ হয়ে থাকে। এখন আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখি, যে স্পর্শ না করে দর্পণ চেনার উপায়। সাধারণত আমরা উত্তল, অবতল বা সমতল দর্পণ এটা স্পর্শ করলে বুঝতে পারা যায়, কিন্তু আমরা স্পর্শ না করে কিভাবে বুঝবো, এটা সাধারণত অনেক সময় পরীক্ষায় আসে যে স্পর্শ না করে দর্পণ চেনার উপায়। উত্তরটা কী হবে? কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙুল খাড়াভাবে স্থাপন করলে যদি তার সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তাহলে দর্পণটি অবতল, আর যদি ছোট হয় তাহলে দর্পণটি উত্তল, এবং বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় বা ছোট না হয়ে লক্ষ্যবস্তুর সমান হয় তাহলে দর্পণটি সমতল হবে। তাহলে এই ছিল আমাদের থিওরি পার্ট। আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের থিওরি অংশ বা যেটুকু অংশ আমাদের শিক্ষণীয় সেটুকু আমরা শিখেছি, তত্ত্বীয় অংশগুলো শিখলাম। এখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখব এবং অবজেক্টিভ প্রশ্ন দেখব, তাহলে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের তত্ত্বীয় অংশ শেষ করেছি। এখন সৃজনশীল প্রশ্ন একটা দেখি। খেয়াল করো আলোর প্রতিফলনের সৃজনশীল প্রশ্ন উত্তর। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার প্রস্থের একটি বস্তু একটি অবতল দর্পণের সামনে রাখা হলো। দর্পণের বক্রতার ব্যাসার্ধ 80 সেন্টিমিটার অর্থাৎ 80 সেন্টিমিটার। দর্পণের মেরু হতে 50 সেন্টিমিটার দূরত্বে বস্তুটি রাখা আছে। প্রশ্ন ক, প্রতিবিম্ব কি? খ, একটি উত্তল দর্পণ সর্বদা অবাস্তব বিম্ব গঠন করে ব্যাখ্যা করো। গ, প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো 3 নম্বর এটাতে। এবং ঘ, যদি বস্তুটিকে 20 সেন্টিমিটার নিকটতর বা দূরতর অবস্থানে স্থাপন করা হয় তবে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। 4। এখন আসো আমাদের সলিউশনে চলে যাই। ক, সলিউশন। কোনো বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুটির বিম্ব বা প্রতিবিম্ব বলে। খ প্রশ্ন ছিল যে একটি উত্তল দর্পণ সর্বদা অবাস্তব বিম্ব গঠন করে, তার ব্যাখ্যা। খ এর উত্তর হচ্ছে, উত্তল দর্পণে একগুচ্ছ সমান্তরাল বা কিছুটা অভিসারী রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলনের পর এরা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। অর্থাৎ এই রশ্মিগুচ্ছ দর্পণের সামনে কোনো বিন্দুতে মিলিত হয় না, তবে চক্ষুর নিকট মনে হয় রশ্মিগুলো দর্পণের পেছনে কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে। প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃত মিলন না হয় সত্ত্বেও এরূপ বিম্ব দেখা যায় বলে একে অবাস্তব বিম্ব বলে। তাই উত্তল দর্পণ সর্বদা অবাস্তব বিম্ব গঠন করে।
এখন আসো আমাদের গয়ে বলেছে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই কি কি দেওয়া আছে আমরা আগে একটু লিখে নিই। যে বক্রতার ব্যাসার্ধ r ইকুয়ালস টু 80 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব f ইকুয়ালস টু r/2, তাহলে 80 সেন্টিমিটার ডিভাইড বাই 2 দ্যাট ইজ 40 সেন্টিমিটার। আমরা এখানে ফোকাস দূরত্ব, যেহেতু দর্পণটি অবতল এই কারণে ফোকাস দূরত্বটা পজিটিভ। লক্ষ্য বস্তুর দূরত্ব ইকুয়ালস টু 50 সেন্টিমিটার, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য l সমান 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এটা আমরা জানি, এবং প্রস্থ b ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। বিম্বের দূরত্ব v ইকুয়ালস টু ওয়াট, এটা আমরা বের করব, এবং বিম্বের দৈর্ঘ্য l প্রাইম এবং বিম্বের প্রস্থ b প্রাইম। বিম্বের দূরত্ব v, বিম্বের দৈর্ঘ্য আমরা পাবো l প্রাইম এবং বিম্বের প্রস্থ b প্রাইম, এবং বিম্বের ক্ষেত্রফল a প্রাইম ইকুয়ালস টু l প্রাইম আর b প্রাইমের গুণফল। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা জানি 1/u প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এই ফর্মুলাটা আমরা শিখেছি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u, এখানে আমরা মান বসিয়ে দেই। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই v ইকুয়ালস টু 200 সেন্টিমিটার। তাহলে এখানে v আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। এখন বিবর্ধন m ইকুয়ালস টু মাইনাস v ডিভাইড বাই u। এখন এখানে যেহেতু মাইনাস চিহ্ন আসছে, তাহলে আমরা বুঝবো যে বিম্বটি উল্টা হবে, তার মানে একটা বাস্তব বিম্ব তৈরি হবে। এর অ্যাবসলিউট ভ্যালু নিলে আমরা পাই m ইকুয়ালস টু, মাইনাসটা বাদ হয়ে যাবে, তাহলে 4। তাহলে এখন আমরা জানি বিবর্ধন m ইকুয়ালস টু l প্রাইম ডিভাইড বাই l, তাহলে l প্রাইম ইকুয়ালস টু অ্যাবসলিউট ভ্যালু অফ m ইন্টু l, আমরা মান বসিয়ে দিলাম, পেয়ে গেলাম 40 সেন্টিমিটার। অনুরূপভাবে b প্রাইম ইকুয়ালস টু পাবো m ইন্টু b, তাহলে আমার b এর মান ছিল 5 সেন্টিমিটার এবং m এর মান 4, তাহলে 20 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে দুইটার গুণফল, অর্থাৎ 40 সেন্টিমিটার প্লাস 20 সেন্টিমিটার দ্যাট ইকুয়ালস টু 800 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে নির্ণেয় প্রতিবিম্বের ক্ষেত্রফল হবে 800 সেন্টিমিটার স্কোয়ার। এখানে আমরা দেখতে পাই যে ক্ষেত্রফল a প্রাইম ইকুয়ালস টু l প্রাইম ইন্টু b প্রাইম, অর্থাৎ 40 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার দ্যাট ইকুয়ালস টু 800 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে নির্ণেয় প্রতিবিম্বের ক্ষেত্রফল 800 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন ঘয়ের উত্তরে আসো। ঘয়ের উত্তর হচ্ছে লক্ষ্য বস্তুটিকে পূর্বাপেক্ষা 20 সেন্টিমিটার নিকটতর অবস্থানে যদি রাখা হয়, আমাদের প্রশ্ন ছিল 20 সেন্টিমিটার নিকটে নিব আবার 20 সেন্টিমিটার দূরে নিব। তাহলে প্রথমে নিকটে রাখলে কি হয়, পরবর্তী পর্যায়ে আমাদের দূরে নিলে কি হবে সেটা আমরা পাবো। তাহলে লক্ষ্য বস্তুর দূরত্ব যদি নিকটে হয়, তাহলে u ইকুয়ালস টু 50 মাইনাস 20 হবে, দ্যাট ইজ 30 সেন্টিমিটার। এখানে ফোকাস দূরত্ব f ইকুয়ালস টু 40 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব v আমরা বের করি। বিম্বের দূরত্ব বের করতে যেয়ে আমরা পাচ্ছি v ইকুয়ালস টু মাইনাস 120, অর্থাৎ এখানে 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u, আমরা এখানে মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম। এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম মাইনাস 1 ডিভাইড বাই 120, এবং এটা উল্টে গেল, তাহলে v ইকুয়ালস টু মাইনাস 120 সেন্টিমিটার। এখন বিবর্ধন সমান আমাদের এখানে কি হবে, বিবর্ধন এখানে মাইনাস, ফর্মুলার মাইনাস v ডিভাইড বাই u, তাহলে এখানে মাইনাস 120, আগের একটা দুটা মিলিয়ে পজিটিভ, তার মানে বিবর্ধন 4। তাহলে এই অবস্থায় বিম্বের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি l ইকুয়ালস টু অ্যাবসলিউট ভ্যালু অফ m ইন্টু l, তাহলে আমরা এখানে পেয়ে যাই 40 সেন্টিমিটার, যা উদ্দীপকের প্রদত্ত অবস্থায় বিম্বের দৈর্ঘ্য সমান। অর্থাৎ আগেও আমরা বিম্বের দৈর্ঘ্য যেটা পেয়েছি সেটা হচ্ছে 40, তাহলে 20 সেন্টিমিটার যদি সামনে আনা যায় বা নিকটতর অবস্থানে আনা যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এইবার যদি পূর্বাপেক্ষা থেকে আমরা 20 সেন্টিমিটার দূরে নিয়ে যাই, তখন কি হবে, তখন লক্ষ্যবস্তুর দূরত্ব u ইকুয়ালস টু আমরা পাবো 50 প্লাস 20 সেন্টিমিটার, তার মানে 70 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে ফোকাস দূরত্ব আমার 40 সেন্টিমিটারই ছিল, সুতরাং সমস্যা নেই, আমরা এখানে মান বসিয়ে দিই 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u, এখানে মান বসিয়ে দিলাম 1/40 সেন্টিমিটার মাইনাস 1/70 সেন্টিমিটার, ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে এখানে আছে 3 ডিভাইড বাই 280 সেন্টিমিটার, এটা উল্টিয়ে যাবে, তার মানে v ইকুয়ালস টু হবে, উল্টিয়ে যদি আমরা ভাগ করে দেই 280কে যদি 3 দিয়ে ভাগ করে দেয়, তাহলে পাওয়া যাবে 93.3 সেন্টিমিটার। তাহলে এখানে বিবর্তন কত হবে, আমরা এখানে v ডিভাইড বাই u বসিয়ে দিলে মাইনাস 1.33। তাহলে এখন নিয়ম অনুযায়ী আমরা যদি বিম্বের দৈর্ঘ্য বের করতে চাই এই অবস্থায়, l প্রাইম ইকুয়ালস টু অ্যাবসলিউট ভ্যালু অফ m ইন্টু l, তাহলে মান বসিয়ে দিলাম, তাহলে পেয়ে গেলাম 13.3 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখো বিম্বের দৈর্ঘ্য কতটুকু কমবে। আগে বিম্বের দৈর্ঘ্য ছিল 40, এখন আমরা পেলাম 13.3,
এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পেয়ে যায় 26.7 সেন্টিমিটার। সুতরাং নিকটতর অবস্থানের জন্য দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে, কিন্তু দূরতর অবস্থানের জন্য বিম্বের দৈর্ঘ্য পূর্বের তুলনায় 26.7 সেন্টিমিটার কম হবে। এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর। এরপরে আমরা কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ সৃজনশীল প্রশ্ন দেখলাম, এখন আলোর প্রতিফলন অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখি। খেয়াল করে দেখো, 1 নম্বর প্রশ্ন, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার হলে প্রতিবিম্বটি কেমন হবে? অবাস্তব ও সোজা। দেখো নাম্বার 2 প্রশ্ন, প্রদত্ত চিত্রে বিম্বের অবস্থান কোথায় হবে? এখানে একটা চিত্র দেওয়া আছে, অবতল দর্পণের চিত্র, এটা প্রধান ফোকাস, 2f দূরত্বের বাইরে একটা লক্ষ্যবস্তু আছে ও, তাহলে এর বিম্বের অবস্থানটা কোথায় হবে সেটা বলতে হবে। উত্তর হবে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে, অর্থাৎ f ও 2f এর মাঝখানে এই জায়গাটিতে একটা উল্টা বিম্ব তৈরি হবে। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে 20 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে, প্রতিবিম্বের দূরত্ব কত হবে? উত্তর হবে 20 সেন্টিমিটার। 4 নম্বর প্রশ্ন, বস্তুর কোন অবস্থানের জন্য অবতল দর্পণের সৃষ্ট বিম্ব পর্দায় ফেলা যায় না? যেহেতু অবতল দর্পণের অবাস্তব বিম্ব হলেই পর্দায় ফেলা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে হবে বস্তু ফোকাস ও মেরুর মাঝে থাকলে। এরপরে 5 নম্বর প্রশ্ন, এক্সামিনেশন লেখাটির বিম্ব সমতল দর্পণে দেখলে কয়টি অক্ষরের কোনো পরিবর্তন হবে না? এখানে এক্সামিনেশনের কয়টি অক্ষর আমরা জানি যে 8টি অক্ষর, এটা 8টি অক্ষর বলে দেওয়া হচ্ছে, এক্স, এ, এম, আই, এ, টি, আই, ও। এগুলি কিন্তু মানে প্রতিসম বস্তু, এই কারণে এই 8টি অক্ষরের কোনো পরিবর্তন, পার্শ্ব পরিবর্তন হবে ঠিকই, কিন্তু বুঝতে পারা যাবে না। 6 নম্বর প্রশ্ন, একটি দর্পণের রৈখিক বিবর্ধন সর্বদা 1 অপেক্ষা ছোট, উক্ত দর্পণের বিম্ব কেমন হবে? যদি বিবর্ধন 1 অপেক্ষা ছোট হয় তাহলে সোজা ও উল্টা হবে, সোজা ও ছোট হবে। নাম্বার 7, সৌরচুল্লিতে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। উত্তর 8 নম্বর, গোলীয় দর্পণের গৌণ অক্ষ কয়টি? অসংখ্য। উত্তর হচ্ছে অসংখ্য। 9 নম্বর, 1.5 মিটার লম্বা এক ব্যক্তির পূর্ণবিম্ব দেখার জন্য কত ইঞ্চি আয়নার প্রয়োজন? অ্যাকচুয়ালি আমরা জানি আয়না সবসময় দর্শকের দৈর্ঘ্যের অর্ধেক হবে, তাহলে 1.5 এর অর্ধেক হবে, সেটা হচ্ছে আমার 1.5 এর অর্ধেক করে সেটাকে আবার যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি, মিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করলে সেটা হয় 29.5276 ইঞ্চি। সমতল দর্পণে বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত? অসীমে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোর প্রতিফলনের এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন উত্তর দেখেছি এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর দেখেছি। এখন তোমাদের বাড়ির কাজ দিব, এটা মনোযোগ সহকারে খেয়াল করো। একটা সৃজনশীল প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন দিব। খেয়াল করে দেখো সৃজনশীল প্রশ্নের বাড়ির কাজ। এখানে এরকম একটা দর্পণ দেওয়া হয়েছে, দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ এবং কেন্দ্রের বাইরে এবি একটি লক্ষ্যবস্তু দেওয়া আছে। দর্পণের ফোকাস কাকে বলে? সেলুনে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা 2, এখানে 1। গ প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত লক্ষ্যবস্তুর বিম্ব কিরূপ হবে চিত্রের সাহায্যে বর্ণনা করো। ঘ প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের দর্পণটিতে অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব কি? রশ্মিচিত্রের সাহায্যে তোমার মতামত ব্যাখ্যা করো। এ হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে। নৈর্ব্যক্তিক প্রশ্ন হচ্ছে 1, বড় বড় টেলিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 2, অবিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত? 3, আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে আপতন কোণ কত? 4, কোন ধরনের দর্পণে সৎ ও অসৎ উভয় ধরনের বিম্ব তৈরি হয়? নাম্বার 5, গোলীয় দর্পণের কোথায় লক্ষ্যবস্তু থাকলে সমান আকারের অসৎ বিম্ব তৈরি হয়? নাম্বার 6, সমতল দর্পণে 5 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? নাম্বার 7, সমতল দর্পণে বিবর্ধনের মান কত? 8, উত্তল দর্পণে সর্বদা কিরূপ বিম্ব তৈরি হয়? 9, পাহাড়ি রাস্তায় সমতল দর্পণ কত কোণে থাকে? 10, দাঁতের ক্ষয় দেখার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এই ছিল আলোর প্রতিফলন অধ্যায়ের পুরো চ্যাপ্টারটি। আশা করি
তোমরা সবাই মনোযোগ সহকারে উপলব্ধি করেছো, বোঝার চেষ্টা করেছো এবং বুঝতে পেরেছো। বাড়িতে বসে ভালোভাবে পুরো অধ্যায়টি আবার পড়বে, রিভাইজ করো, দরকার হলে বারবার টেনে টেনে দেখো, রিমাইন্ড করে দেখো, যাতে যেই কথাগুলি তোমাদের মিস হয় ওগুলি রিমাইন্ড করে আবার যাতে তুমি দেখতে পাও। তো ভালোভাবে প্রত্যেকটা বিষয়, যেমন আমি পার্থক্যগুলো দেখিয়েছি, যেগুলি তোমাদের বইয়ে নাই, অন্যখান থেকে সংগ্রহ করে এনে তোমাদেরকে দেখিয়েছি এবং সেগুলি তোমাদের বোধগম্য করার জন্য সহজ করেছি এবং যাতে পুরো চ্যাপ্টারটা তোমরা সহজেই বুঝতে পারো সেই জন্যে ওই বিষয়গুলি বাইরে থেকে এনে তোমাদের দেখিয়েছি। আশা করি খুব সুন্দরভাবে পুরো চ্যাপ্টারটি পড়বে এবং চর্চা করবে। পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে উত্তর করতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মন দিয়ে লেখাপড়া করো। সবার কল্যাণ কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।